বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর তৃতীয় পত্রে আমরা পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করছি। তো আমরা পূর্বের ক্লাসে আমাদের মৌলিক যে আলোচনাটি আমরা করছিলাম সেটি হলো যে একটি পরমাণুর অভ্যন্তরীণ যে পরিচয়, সেখানে কয়টি প্রোটন থাকে, কয়টি ইলেকট্রন থাকে, কয়টি নিউট্রন থাকে, এইরকম কোনো বিন্যাস দেয়া থাকলে অথবা এটি আয়ন আকারে উপস্থিত থাকলে, অর্থাৎ আমাদের এই মৌলিক কণিকাগুলোর যে হিসাব বের করা, আমরা এই বিষয়টি শিখেছি। তো এখন আমরা দেখব, সেখানে আমরা মূলত যে বিষয়টি দেখব তা হলো যে পরমাণুর এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটার পরিবর্তন হয় না, বাট ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন গ্রহণ করলে সেটি বৃদ্ধি পায় এবং ইলেকট্রন ত্যাগ করলে সেটি হ্রাস পায়। এটা হলো আমাদের মৌলিক জানার বিষয়। অন্যদিকে নিউট্রন সংখ্যারও পরিবর্তন হয় না, আমাদের ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে থাকি। তো আশা করি আমার এই কথাগুলো তুমি বুঝতে পারছো। এখানে ওই মূল যে সারমর্ম অংশটি, তাহলে এটা একদম ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন দেখো নিউক্লিয়ন কাকে বলা হয়। নিউক্লিয়ন হলো নিউক্লিয়াসে যে কণাগুলো থাকে তাদের নাম হলো নিউক্লিয়ন। নিউক্লিয়াসে কণা থাকে, স্থায়ী কণা হলো প্রোটন, তারপরে নিউট্রন। অস্থায়ী কণিকা থাকে হলো মেসন, গ্রাভিট্রন, নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো, এগুলো আরো অনেকগুলো নাম থাকে। তাদের কিছু কিছু আছে স্থায়ী, কিছু আছে অস্থায়ী। পজিট্রন থাকে। এদের সাধারণ নাম হলো নিউক্লিয়ন। এখন আরেকটা নাম আছে হলো তোমার নিউক্লাইড। এই নামটাকে, দুইটি নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান হয়, অর্থাৎ অভিন্ন হয়, তাহলে তারা একই নিউক্লিয় প্রজাতিভুক্ত বলে ধরে নেওয়া হয় এবং এদের নাম দেওয়া হয় হলো নিউক্লাইড। অর্থাৎ রাসায়নিক ভাবে এরা আসলে একই মৌলেরই পরমাণু। এর কারণটা কি? কারণটা হলো যে কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি একই হয়, তাহলে তারা তাদের পারমাণবিক সংখ্যা বা এদের যে পরিচয়ের যে সংখ্যা, সেটি আইডেন্টি নম্বর, সেটা এক। ভর সংখ্যা অনেক সময় আলাদা হয়ে থাকতে পারে, কিন্তু যদি তোমার হলো এই নিউট্রন সংখ্যাও যদি এক হয়, তাহলে তো সেটি আরো একেবারে একই মৌলের পরমাণু বা একই প্রকার পরমাণুই হয়। সেই কারণের জন্য এগুলোকে বলা হয়েছে যে একই প্রজাতির, এই নামটা দেওয়া হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে হলো নিউক্লাইড। পারমাণবিক ভর, পারমাণবিক ভর কাকে বলা হয়? আমরা জানি একটি প্রোটনের ভরকে খুবই ক্ষুদ্রতম একক হিসেবে ধরে নিয়ে একটা হাইড্রোজেন পরমাণু কিন্তু অবস্থান করে। সেক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের মধ্যে প্রোটন এবং একটি ইলেকট্রন ছাড়া আর কেউ নেই। এই কারণে এটির সাপেক্ষে অন্য মৌলের ভর কিন্তু আমরা সাধারণত হিসাব করে থাকি। এখন এই হাইড্রোজেনের সাপেক্ষে অন্য কোনো মৌলের যখন ভর বের করা হয়, তখন সেটিকে তার পারমাণবিক ভর অথবা আণবিক ভর হিসেবে হিসাব করা হয়। কিন্তু হাইড্রোজেনের পরবর্তীতে আমরা যে মৌলটিকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয় সেটি হলো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এটির সাপেক্ষে যে একক নির্ণয় করে কোনো মৌলের পারমাণবিক ভর হিসাব করা হয়,
সেটি হলো তোমার পারমাণবিক ভর নির্ণয়ের একক বা অ্যাটমিক মাস ইউনিট। এটাকে সংক্ষেপে বলা হয় AMU। অর্থাৎ কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 ভাগ অংশকে আদর্শ ধরে নিয়ে কোনো মৌলের ভর বের করা। আমরা যদি অক্সিজেনের ভর বলি 16, তার মানে কার্বন 12 মৌলের 1/12 অংশের তুলনায় অক্সিজেনের ওই মৌলটির ভর 16 গুণ ভারী হবে। এখন বুঝতে পারছো কি? জি স্যার। এটা 9, 10-এ তোমার তখন তৃতীয় অধ্যায় তোমরা পড়েছো, সেখানে কিন্তু এই বিষয়টি এভাবেই দেয়া আছে। আগে লেখা হতো হাইড্রোজেন স্কেল অনুসারে 12টা হাইড্রোজেন মিলে হয় হলো তোমার একটা কার্বনের সমান। তাহলে একটা হাইড্রোজেন সমান কত হবে? 1/12 অংশ কার্বন, 1/12 অংশ কার্বন। তাহলে পারমাণবিক সংখ্যা সমান আমরা লিখি যে একটি মৌলের ভর, সাপোজ অক্সিজেনকে আমরা যদি সেই মৌল ধরি, একটি মৌলের ভর ভাগ হলো হাইড্রোজেন এর ভর। এটা হলো পারমাণবিক মানে ভর বের করার মূল অপশনটি, মানে সংখ্যা বের করার ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, এই হাইড্রোজেনের অক্সিজেনের জায়গায় অক্সিজেনে থাকলো, আমি যদি হাইড্রোজেনের জায়গায় কার্বন বসাই, তাহলে তখন হবে কার্বনের 1/12 অংশ এখানে বলবে, 1/12 অংশ বলবে। কিন্তু এই জায়গাতে একটি প্রবলেম স্টুডেন্টদের হয়, সেটি হলো লেখা থাকে কার্বন 12 লেখা থাকে, এই কার্বন লেখে এরকম 12 লেখা থাকে। এটা কেন থাকে? এটা থাকে এই কারণে যে কার্বনের 3টা আইসোটোপ আছে। একটার ভর হলো তোমার 12, আরেকটা হলো তোমার 13, আরেকটি হলো 14। আমরা কার্বনের 12 ভরের কার্বন নিয়ে তারই আইসোটোপ ধরে নিয়ে তারই 12 ভাগের 1 ভাগ নিচ্ছি। সেই জন্য এখানে উল্লেখ করা হয় কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। আশা করি মূল বিষয়টি এখন ক্লিয়ার। জি স্যার। এরপরে যে পড়াগুলো আছে এটা অনেকটা 9, 10 বেজের পড়া। যেমন দেওয়া আছে আইসোটোপ, এটা আমি অলরেডি মনে হয় কিছুক্ষণ আগে বলেছি। সেটি যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তারা পরস্পরের আইসোটোপ। পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো এই যে পারমাণবিক সংখ্যা 1 ভর সংখ্যা ভিন্ন, এটা অক্সিজেনের দেওয়া আছে। দেখো এখানে 16 আছে, 17 আছে, 18 আছে। সবগুলোরই কিন্তু দেখো তুমি পারমাণবিক সংখ্যা কিন্তু 1। দেখো সবগুলোরই কিন্তু 8 দেওয়া আছে। এখানে হাইড্রোজেনের 3টে দেওয়া আছে। তোমার হলো কি হাইড্রোজেন দেখো সবগুলোরই পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা 1, 2, 3, 4 অর্থাৎ 3 পর্যন্ত আছে। তো আমার মনে হয় যে এই দুটি উদাহরণ তোমার আগে থেকে জানা আছে। বিশেষ করে অক্সিজেনেরটা হয়তো নতুন মনে হতে পারে, বাট হাইড্রোজেনেরটা তো তুমি জানো। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, আমরা পড়ার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখানে আছে হলো তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপটা তারাই যাদেরকে তেজস্ক্রিয় ভাবে তৈরি করে নেওয়া হয়, অর্থাৎ তেজস্ক্রিয়তা সৃষ্টির মধ্য দিয়ে যে আইসোটোপটা তৈরি হয়। কৃত্রিম উপায়ে কোনো মৌলিক পদার্থকে যখন তেজস্ক্রিয় করা হয়, তখন সেই মৌলটি যে আলফা, বিটা, গামা রশ্মিগুলো নিঃসরণ করে, তখন তাকে বলা হয় হলো তেজস্ক্রিয় আইসোটোপ। এখানে তুমি যদি সংজ্ঞায় দেখো, তাহলে আমার এই বিষয়টি মনে হয় তুমি বুঝতে পারবে। সংজ্ঞাতে খেয়াল করে দেখো, এটাই লেখা আছে কৃত্রিম ভাবে কিন্তু এই মৌলগুলো তৈরি করা হয় এবং এটাকে তেজস্ক্রিয় করা হয়। করা হলে ওই তেজস্ক্রিয় মৌলকে বলা হয় হলো তেজস্ক্রিয় রেডিও আইসোটোপ। যেমন কার্বন, কার্বনের ভর আছে এখানে 14। তো এখানে তোমার হলো একটি নিউট্রন যদি প্রোটনে রূপান্তর হয়,
তাহলে সেখানে কিন্তু ভর দেখো 14 আছে, প্রোটনে রূপান্তর হওয়ার অর্থ হচ্ছে প্রোটন সংখ্যা 6 থেকে বৃদ্ধি পেয়ে 7 হয়ে গেছে। একটি নিউট্রন প্রোটনে কিভাবে রূপান্তর হয়, সেটা এইভাবে হয় যে নিউট্রন থেকে যখন প্রোটনে রূপান্তরের সময় এই প্রোটন এবং ইলেকট্রন এই দুটা পার্টিকেল আলাদা হয়ে যায়। প্রোটনটা কেন্দ্রে থেকে যায় আর এই ইলেকট্রনটা বের হয়ে আসে। এই ইলেকট্রনকেই আমরা বলি হলো বিটা ক্ষয়। দেখো এখানে ভেতরে কিন্তু লেখাও আছে ইলেকট্রন। ঠিক তেমনি এই যে সোডিয়াম, সোডিয়ামের ওখানে ভর দেওয়া আছে হলো তোমার 23, ওখানে 24 করা হয়েছে। এই 24 ভর দেওয়া থাকার অর্থ হচ্ছে যে প্রোটন আর নিউট্রনের যোগফল হলো 24, কিন্তু প্রোটন আছে হলো 11টা। 11টা প্রোটনের মধ্যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়ে দেখো এখানে 12 হয়েছে। কিভাবে হলো? এখানে যদি আমরা বিয়োগফল বের করি তাহলে নিউট্রন পাবো হলো 13টি। এই 13টা নিউট্রনের মধ্যে একটা নিউট্রন ভেঙে গেছে, ভেঙে গিয়ে তৈরি হয় হলো একটা প্রোটন আর একটা হলো ইলেকট্রন। তার মানে একটা ইলেকট্রন যখনই এখানে নিঃসরণ ঘটবে তখনই তার পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে, এবং দেখো এখানে তাই হয়েছে। এটা একটা টেকনিকটা তোমার শিখে দিচ্ছি যে এই ইলেকট্রন যদি একটা নিঃসরণ হয় তাহলে এটি যেমন দেখো 6 থেকে 7 হয়েছে, এখানে একটা নিঃসরণ হওয়াতে 11 থেকে 12 নম্বর মৌল হয়েছে, এখানে একটা নিঃসরণ হওয়াতে এই জায়গায় দেখো এখানে কিন্তু উল্টো ঘটনা ঘটছে। পজিট্রনের বেলায় কিন্তু উল্টো ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? এখানে এখানে আরো একটা ইলেকট্রন তোমার এর ভিতরে ঢুকে পড়ছে। ইলেকট্রন যখনই ঢুকে পড়ে তখন কিন্তু এই ঘটনা হয় যে এই যে প্রোটনের সাথে ইলেকট্রনের মিলন ঘটে। এই দুইজন, একজন হয় প্লাস আর একজন হলো মাইনাস, ঘটে এখানে তোমার নিউট্রন তৈরি হয়। ফলে তার পারমাণবিক সংখ্যা 1 কমে যায়। দেখো এখানে আছে 15, এখানে 1 কমে হচ্ছে তোমার হলো 14, এখানে হচ্ছে 14। দেখতে পাচ্ছ কি? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি এই আইসোটোপের পড়া এখানেই শেষ, এইটুকুর মধ্যে দিয়ে।